আজ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বোলপুর শান্তিনিকেতন, যেখানে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া, লাল মাটির মেঠো পথ, সোনাঝুরি হাটের সুর আর শান্তিনিকেতনের আধ্যাত্মিক পরিবেশের মাঝে এক সতীপীঠ, কঙ্কালীতলার পবিত্র সন্ধ্যা আরতি, যা দেখে মন ভালো হতে আমাদের বাধ্য। তবে এই 1 রাত 2 দিন শান্তিনিকেতন ভ্রমণের সাথে সাথে থাকছে তারাপীঠের মায়ের পুজো দেওয়া। আমরা 1 রাত 2 দিনে গাড়ি নিয়ে ঘুরেছিলাম। কিভাবে শান্তিনিকেতন আর তারাপীঠ একসাথে করলাম তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তার সাথে থাকছে বর্ধমানের 108 শিব মন্দির। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। সকাল সকাল রেডি হয়ে গেছি, আমরা বেরোবো বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে সকাল 5টা। আমরা এবারে রওনা দেবো, গাড়ি নিয়ে যাব। রাস্তা চেষ্টা করব যতটা কভার করানো যায় ততটা করবো, ততটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো চলো আগে দেরি না করে বেরোনো যাক। সকাল সকাল বেরিয়ে আমরা এখন এগিয়ে চলেছি টালিগঞ্জের উদ্দেশ্যে। আমরা এখন পার করছি টালিগঞ্জের মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। পুরো রাস্তাটা কভার করা সম্ভব হয়নি, তবে চেষ্টা করেছি মেন কিছু জায়গা তোমাদেরকে দেখানো, যাতে বুঝতে সুবিধা হয়। এই সিগন্যাল থেকে বাঁ দিকে আমরা নেবো, বাঁ দিকে পিজি হসপিটাল পার করে আমরা সোজা এগিয়ে যাব। এই বাঁ হাতে পড়ে রইল পিজি হসপিটাল। আমরা এখন এগিয়ে যাব সোজা। আমরা এখন এগিয়ে চলেছি বিদ্যাসাগর সেতুর দিকে। বিদ্যাসাগর সেতু ক্রস করার পর আমরা এখন পৌঁছে গেছি আমাদের প্রথম টোল গেটে। আমরা কিন্তু যাওয়ার সময় টোটাল 3টে টোল গেট পেয়েছিলাম, তার মধ্যে এই বিদ্যাসাগর সেতু পার করার পর এটা হচ্ছে প্রথম টোল গেট। দেখতে দেখতে আমরা এখন পার করে যাচ্ছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। দেখতে দেখতে পৌঁছে গেছি আমাদের সেকেন্ড টোল গেটে। আচ্ছা, এই টোল গেটে কিন্তু আমাদের টাকা কেটেছে 110 টাকা। আমাদের ফাস্ট ট্যাগ আছে, ফাস্ট ট্যাগ ইউজারদের জন্য 110 টাকা। ফাস্ট ট্যাগ ইউজার না হলে সম্ভবত ডবল কাটে। আমরা পেয়েছিলাম টোটাল 3টে টোল গেট, তবে 3 নম্বর টোল গেটের ভিডিওটা আমার কোনো কারণবশত করা হয়নি। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে কলকাতা থেকে শান্তিনিকেতন বোলপুর যাওয়ার রাস্তা ছিল মাখনের মতো রাস্তা, ভীষণ স্মুথ। গাড়ি চালিয়ে আমি বলতে পারি যে ভীষণ মজা। রাস্তা ভাঙাচোরা তো সেরকম ভাবে ছিলই না,
খুব ভালো রাস্তা ছিল। আচ্ছা বলে রাখি, আমরা এখন পার করছি হচ্ছে শক্তিগড়। এই বাঁ দিকে ডান দিকে এখন ভর্তি হচ্ছে গিয়ে ল্যাংচার দোকানগুলো, ল্যাংচা কুটি, ল্যাংচা মহল, এগুলো। আমরা এখানে দাঁড়াইনি, স্টপ নিইনি, কিন্তু আপনারা যদি ব্রেকফাস্ট করতে চান বা দাঁড়াতে চান, চা খেতে চান, যাই হোক, তাহলে কিন্তু এই ব্রিজটা না উঠে, ব্রিজে ওঠার আগে বাঁ দিকে একটা লেন চলে যাচ্ছে, ওই লেনটায় আপনারা চলে যাবেন। আমরা দাঁড়াইনি বলে আমরা বাঁ দিকের রাস্তাটা ধরিনি, আমরা ডাইরেক্ট ব্রিজে উঠে গেছি। যেহেতু আমরা 108 শিব মন্দির যাব, তাই শক্তিগড় থেকে অনেকটা এগিয়ে আসার পর একটা ব্রিজের পাশে রাস্তা আছে, এই রাস্তাটা ধরে এগিয়ে ডান দিকে ব্রিজের তলা থেকে ওই পারের রাস্তায় বেরোতে হবে। ওপারের রাস্তায় গিয়ে তারপর বাঁ দিকের একটা রাস্তা আমাদেরকে নিতে হবে। চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই রাস্তাটা। অনেকটা এগিয়ে আসার পর এই যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটায় আমরা যাব। তবে এখান থেকে সামান্য একটু এগোনোর পর বাঁ হাতে আর একটা রাস্তা ঢুকে যাচ্ছে, সেই রাস্তাটাই চলে যাচ্ছে 108 শিব মন্দিরের দিকে। তো আমরা আবার বাঁ দিকে একটা রাস্তা ধরবো। ব্যাস, এইখান থেকে সামান্য কিছুটা এগোনোর পরই ডান দিকে পড়বে আমাদের 108 শিব মন্দির। এই হচ্ছে আমরা এখন ঢুকছি 108 শিব মন্দিরে। মন্দিরের ভেতরেই গাড়ির পার্কিং হয়। তবে বলে রাখা ভালো যে মন্দির কিন্তু সকাল 8টার সময় খোলে। আমরা 8টার একটু আগে এসেছিলাম, 10-15 মিনিট আগে, তাই আমরা একটু ওয়েট করেছিলাম। 8টার সময় মন্দির খোলার পর আমরা টিকিট কেটে মন্দিরে ঢুকেছিলাম। টিকিট মূল্য কিন্তু জনপ্রতি 2 টাকা করে, আর গাড়ির পার্কিং এর জন্য সম্ভবত 30 টাকা কি 50 টাকা নেয়। আমরা এসেছি হচ্ছে বর্ধমানের 108 শিব মন্দির। এখানে টোটাল 108টা শিব মন্দির আছে, আর এখানে ঢোকার জন্য এন্ট্রি কিন্তু জনপ্রতি 2 টাকা করে, আর গাড়ি রাখার জন্য পার্কিং মনে হয় 30 টাকা, না 50 50 টাকা, 50 টাকা করে পার্কিং ফোর হুইলার। তবে আমি বলবো বোলপুর শান্তিনিকেতন যাওয়ার পথে এই শিব মন্দিরটা তোমরা দেখে যাও, খুব সুন্দর শিব মন্দির। বর্ধমানের এই 108 শিব মন্দিরটি 1788 সালে মহারানী বিষণ কুমারী নির্মাণ করিয়েছিলেন। দুটি বড় পুকুর নিয়ে পাশাপাশি আয়তকার আকারে প্রত্যেকটি শিব মন্দির এমনভাবে গঠিত যে ওপর থেকে দেখলে মনে হয় যেন ঠিক জপ মালার মতো।
শিব ঠাকুরের নাম জগন্নাথ। এটা জলেশ্বর। জয় বাবা। আচ্ছা, এই যে নামগুলো দেওয়া আছে এইগুলো কি সব শিব ঠাকুরেরই নাম নাকি না? হ্যাঁ, গঙ্গাধর শিব ঠাকুরেরই নাম। আমি তো জানি না, আপনারা কেউ জানলে আমাকে বলবেন। একশো আট শিব মন্দির দেখার পর আমরা এখন বর্ধমানের এই চারিপাশের সবুজ প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চলেছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এই যাওয়ার পথে রাস্তাটা আশেপাশে এত সুন্দর যে আপনার দেখতে দেখতেই অনেকটা সময় বেশ কেটে যাবে। আমরা এখন কিছুক্ষণ পর দাঁড়িয়েছি রেলগেটে। ভাগ্যক্রমে রেলগেটটা তাড়াতাড়ি খুলে গেছিল, নাহলে এই রেলগেটটায় কিন্তু বেশ অনেকক্ষণই দাঁড়াতে হয়। যারা এতদূর অবধি আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে এই ভিডিওতে আমরা আমাদের এই ঘোরার যাবতীয় অভিজ্ঞতা, আমরা যা যা দেখেছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। কিন্তু একটা জিনিস আমি খোঁজ দিতে পারবো না বা শেয়ার করতে পারবো না, সেটা হচ্ছে এই শান্তিনিকেতনের কোনো হোটেলের খোঁজ আমি দিতে পারবো না। তার কারণ আমরা ছিলাম আমাদের এক আত্মীয়র বাড়ি, সেই আত্মীয়র বাড়ি আসার সুবাদে আমরা শান্তিনিকেতন ঘুরেছিলাম এবং পরের দিন আমরা তারাপীঠ হয়ে তারাপীঠে পুজো দিয়ে বাড়ি ফিরেছিলাম। তো শান্তিনিকেতনে কোনো হোটেলের খোঁজ আমরা দিতে পারবো না। তাছাড়া আমাদের এই ঘোরার যাবতীয় যা অভিজ্ঞতা, ভালো খারাপ সবকিছুই আপনাদের সাথে আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর যদি আপনাদের ভিডিওটা এখনো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে পারলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে দেখতে কিন্তু আমরা শান্তিনিকেতনে ঢুকেই পড়েছি। শান্তিনিকেতন আস্তে আস্তে কিন্তু আমাদের ওই 5 ঘন্টা মতো টাইম লেগেছিল ওই 108 শিব মন্দির দেখে। তারপরে ওইখানে প্রায় আমরা আধ ঘন্টা 40 মিনিট সময় কাটিয়েছিলাম। ওই সব দেখে আস্তে আস্তে আমাদের 5 ঘন্টা সময় লেগেছিল। আমরা এখন এসে পৌঁছে গেছি আমার এক জেঠুর বাড়িতে। আমরা নিজেদের মতো একটু সময় কাটিয়ে নিয়ে আমরা বিকেলবেলা যাচ্ছি এখন হচ্ছে গিয়ে এই সোনাঝুরির হাট। এখন বাজে বিকেল 4টে। আমরা এখন বেরিয়ে পড়েছি সোনাঝুরি হাট যাওয়ার উদ্দেশ্যে। শুকিয়ে গেছে, বর্ষায় ভরে যাবে আবার। সোনাঝুরি হাটের দিকে যেতে এখন পুরো টোটোর জ্যাম, ভর্তি টোটো, টুকুর টুকুর করে করে যেতে হচ্ছে। কেউ সাইডও দিচ্ছে না, না এর সাইডও দেবে না। ঠিক আছে, এখানে তো টোটো করেই ম্যাক্সিমাম লোক ঘোরে। আচ্ছা বলে রাখি, গাড়ি পার্কিং কিন্তু এই সোনাঝুরি হাটের কাছে রাস্তার উপরে হয়। এছাড়াও দেখুন দূরে একটা নিচু জায়গা আছে মাঠ মতো, ওখানেও কিছু গাড়ি পার্কিং হচ্ছে, ওটাও পেড পার্কিং, এটাও পেড পার্কিং। চাইলে ওখানে গিয়েও আপনারা করে আসতে পারেন।
কঙ্কালীতলা মন্দির। ইচ্ছা আছে সন্ধ্যাবতী দেখা, তবে আগে ঘোরাঘুরি হাঁটা। পাথরের ভিতরে কি একটা পোকা, পাহাড়ি জোগাও সরে বোলায়, দয়ালে গুরু আমার সোনাঝুরি হাট ঘোরাঘুরি করার পর আমরা এখন এগিয়ে যাচ্ছি কঙ্কালীতলা মন্দিরের উদ্দেশ্যে। আমরা শান্তিনিকেতন ঘুরতে গেছিলাম এই জুন মাসের প্রথম দিকেই, তবে তুলনামূলকভাবে আমাদের কিন্তু কলকাতার থেকে শান্তিনিকেতনে গরমটা একটু কমই মনে হয়েছিল। আমরা চলে এসেছি কঙ্কালীতলা মন্দির, আর এই হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা, অবশ্যই পেড পার্কিং। এবার আমরা যেবার এসেছিলাম কি ভিড় কি ভিড়। আমরা এখন যাচ্ছি মন্দিরের ভেতর, আর যাওয়ার পথে কিন্তু এই সাইডে, রাস্তার সাইডে প্রচুর দোকান আছে, চাইলে এখান থেকে ডালা কিনে পুজো দিতে পারবেন, এবং টুকটাক খাওয়া দাওয়ারও প্রচুর দোকান আছে। এই কঙ্কালীতলা মন্দির হচ্ছে 51 সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ। মনে করা হয় সতীর কোমর বা কঙ্কাল পড়েছিল এই সতীপীঠে, তাই এর নাম হচ্ছে কঙ্কালীতলা মন্দির। আর পাশে যে কুণ্ডটা আপনারা দেখতে পাচ্ছেন বা পুকুর দেখতে পাচ্ছেন, সেটাও ভীষণ পবিত্র বলে বিশ্বাস করা হয়।
মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এখন যাব সন্ধ্যা আরতি দেখতে কোপাই নদীর ধারে। এই গেটটা দিয়ে একটুখানি এগোলেই কোপাই নদী, সেই জায়গায় সন্ধ্যা আরতি করার ব্যবস্থা করা হয়েছে। সেই জায়গায় আমরা যাব দেখতে। সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয় সন্ধ্যে 7টা থেকে। একটু আগে গিয়ে দাঁড়ালে তাও সামনাসামনি দাঁড়ানো যায়, নাহলে ভিড় কিন্তু বেশ ভালোই হয়। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাতেই আরতি করা হয়। পাশেই হচ্ছে কোপাই নদী। অন্ধকার হয়ে গেছে বলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আমরা কিন্তু 6:30টার সময় এসে দাঁড়িয়েছিলাম, 7টা থেকে আরতি শুরু হয়। देवदीपाय नमः मणिमण्डपाय नमः फलकविक्षाय नमो नमः उच्छायस्य शक्तिसिद्धाग्नि शक्ताग्नि शक्तिधारक जगद्रहे नमो नमः। আরতি শেষ হওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম এবং এসে নিজেদের মতো সময়টা কাটিয়েছিলাম। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে আমাদের কলকাতা ফিরে যাওয়ার পালা। তবে তার আগে আমরা যাব তারাপীঠ। তারাপীঠে আমরা পুজো দেবো। তো এখন বাজে সকাল 8টা। আমরা এখন রেডি হয়ে রওনা দিচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। শান্তিনিকেতন থেকে তারাপীঠ কিন্তু প্রায় 2 ঘন্টার রাস্তা। আমরা 8টার সময় বেরিয়ে 10টা 10-15 নাগাদ তারাপীঠ পৌঁছাই। আর মন্দিরে ঢুকতে ঢুকতে ওই 11:30টার কাছাকাছি টাইম হয়ে গেছিল। তো যারা আমাদের মতো এরকম শান্তিনিকেতন থেকে বেরিয়ে তারাপীঠ ঘুরে তারপর কলকাতা ফিরবে ওই দিনই, তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করবো যে 8টার সময় না বেরিয়ে চেষ্টা করো আরো 1 ঘন্টা আগে বেরোতে, কারণ মন্দিরে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। তারাপীঠে এসে আমরা গাড়ি পার্কিং করেছিলাম এই পার্কিং লটটায়, যেখানে নিয়েছিল 100 টাকা গাড়ি পার্কিং এর জন্য। আর এখানে কিন্তু ওয়াশরুমও ছিল। এখন এসে পৌঁছেছি তারাপীঠ। আর এইটা হচ্ছে এমনি পার্কিং লট। যদি শুধু এসে এমনি গাড়ি রেখে দিয়ে মন্দিরে পুজো দিয়ে আবার গাড়ি নিয়ে চলে যায়, তাহলে এই পার্কিং লটে গাড়ি রেখে যেতে পারে। 100 টাকা করে নিল, তাই তো? 100 টাকা করে নিল। আর এখানে বাথরুমও আছে, ইউজ করতে পারবে। তো এখন আমরা যাবো মন্দিরে। এখন বাজে হচ্ছে 10টা বেজে যায়, 10:30 বাজতে যায়। দেখি, আবার তো 12:30 1টা থেকে মন্দির বন্ধ হয়ে যায়। তো এখন যাবো মন্দিরে। এখান থেকে মন্দির
500 মিটার মতো হবে। এই যা রোদ, হেঁটে যাবো না, অটো করেই বা টোটো করে চলে যাবো ভাবছি। এই যেই হচ্ছে পার্কিং লটটা, আর লোকেশন এই একটা হোটেল আছে, আগের বার এসেছিলাম তারা দর্শন। এই হোটেলটার গুগলে মেরে এই হোটেলটার নাম দিয়ে আসলে আপাতত এর পাশেই পার্কিংটা পেয়ে যাবে। টোটো করে বেরিয়ে যাবে। সামনের দিকে সোনারগাঁও আছে। চলো। আচ্ছা, পেড পার্কিংটা তো এই হোটেলটার একদমই পাশে। এছাড়াও যারা তারাপীঠে এসে থাকতে চান তাদের জন্য এই হোটেলটার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। ওই 1800 থেকে 2500 টাকা রুম রেন্ট থাকে। এছাড়াও হোটেলের নিজস্ব পার্কিং, আর হোটেলের লোকেশনটা ভীষণ ভালো। দেখতে দেখতে চলে এসেছি মা তারা সরণির গেটের মুখে। চলুন এবারে মন্দিরের দিকে এগোনো যান। এবারে আসি পুজোর কথা। ওখানে প্রচুর দোকান আছে যেখানে পান্ডারা দাঁড়িয়ে থাকে। আমরা একটা দোকান থেকে এরকম পুজো নিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম ভিআইপি লাইনে, 500 টাকা পার হেড। আমরা দুজন লাইনে দাঁড়িয়েছিলাম, বাকি 3 জন কিন্তু নাট মন্দির থেকে দর্শন করেছিল। 500 টাকা পার হেড দিয়েও কিন্তু আমরা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, মাঝে 1 ঘন্টা ভোগ প্রসাদের জন্য মন্দির বন্ধ ছিল। কতক্ষণ লাগবে এই টিকিট যে কাটলাম? মনে হয় 40 মিনিট, আমার তো মনে হচ্ছে না লাইন দেখে। ওই হচ্ছে জেনারেল লাইন। ব্যাস। বাঁ পাশে যে পুকুরটা দেখছেন এটিকে জীবন্ত কুণ্ডু বলা হয়। এর এক পৌরাণিক ইতিহাসও আছে, তবে এই মুহূর্তে এই পুকুরের কাজ চলছে। কিন্তু আমি অনেককেই দেখছিলাম যে বোতলে ভরে কিন্তু এই পুকুরের পবিত্র জল নিয়ে যাচ্ছিল। এখন বাজে 12:30 পৌনে 1টা। এখন জেনারেল লাইন থেকে শুরু করে ভিআইপি লাইন সবই বন্ধ করা হয়েছে, কারণ মাকে এখন ভোগ দেওয়া হয়েছে। এখন দর্শন বন্ধ আছে। আর অনেককেই দেখছি মাকে ভোগ দেওয়ার পর বাইরে ভোগ বিতরণ করা হচ্ছে, সেই ভোগ সবাই বসে খাচ্ছে। তো আবার 1টা নাগাদ মন্দির আমাদের খুলেছিল, তারপর আমরা দর্শন করতে পেরেছিলাম। শুধু চূড়া দেখতে পেয়েছি। চলো, সামনেই এসে গেছে। একটা কথা বলে রাখি, মন্দিরের ভেতর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সম্পূর্ণ বন্ধ। আমরা চেষ্টা করেছিলাম বাইরে থেকে জুম করে কয়েক সেকেন্ডের জন্য একটু ক্লিপ তুলতে, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমাদের মা তারার দর্শন হয়, আমাদের পুজো দেওয়া সম্পন্ন হয়। আমরা যাদের থেকে নিয়ে পুজো দিয়েছিলাম তাদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তবে তোমরা এখানে এসে বিভিন্ন দোকান আছে, কথা বলে পুজো দিতে পারো, কারণ ভিআইপি লাইনের জন্য 500 টাকা পার পার্সন, ওটা কিন্তু ফিক্স। আচ্ছা, এটা হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। বৃষ্টি পড়ছিল বলে সেরকম ভাবে শ্মশানে আমরা ঢুকিনি। আমাদের দুপুরের নিরামিষ থালি
বলো। পুজো দিয়ে দুটো খাচ্ছি, 2 বাজে আমি খাচ্ছি। তারাপীঠের পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে আমাদের কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে দিতে বেজে গেছিল 3টে। তারাপীঠে পুজো দিতে গেলে কিন্তু হাতে বেশ সময় নিয়েই পুজোটা দিতে হবে। আচ্ছা, আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছিল 9:30 থেকে 10:45 রাত্রি। তবে ফেরার পথে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম শক্তিগড়ে একটি ল্যাংচার দোকানে, যেটা আমরা যাওয়ার সময় দাঁড়াইনি। আমরা ল্যাংচা সীতাভোগ কিনে কিছু খাওয়া দাওয়া করে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমি এই ভিডিওর তারাপীঠের হোটেলের নাম নাম্বার দিয়ে রেখে দেবো ডেসক্রিপশনে, তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।